প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দীর্ঘদিনের ক্লাস বিরতির পর আজকে আমরা আবার নতুন করে শুরু করছি অনলাইন ক্লাসের মাধ্যমে। এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। তা আশা করি তোমরা আমার পুরো সময়টা আমার সাথে থাকবে। আমি আজকে নিচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ট্যাক্সোনমি ক্লাস। এই সময়টুকু তোমরা আমার সাথে থাকবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমরা স্লাইডে চলে যাচ্ছি। অনলাইনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় ইকোটাইপ কনসেপ্ট অ্যান্ড বায়োসিস্টেমেটিক্স। এই চ্যাপ্টারটা তোমাদের এর আগে আমি ক্লাসে একবার করিয়েছি, তবে ক্লাসটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি এই ক্লাসের শুরুটা অর্থাৎ ইকোটাইপ কনসেপ্ট অংশটুকু শুরু হয়েছিল এবং বায়োসিস্টেমেটিক্সটা বাকি ছিল। এরপরই আমাদের ক্লাস বন্ধ হয়ে যায়। তাই আজকে যেহেতু দীর্ঘ বিরতির পর নতুন করে শুরু করছি, তাই আমি পূর্বের ক্লাসগুলো আবার একটু রিপিট করব এবং তোমরা বিষয়টা যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে পাশাপাশি তোমরা এটা দেখতে পারবে। শুরু করছে ইকোটাইপ। ইকোটাইপ কি অথবা ইকোটাইপ কনসেপ্ট বিষয়টা কি সেটা আগে বলি। ইকোটাইপটা হচ্ছে একটি প্রজাতির মধ্যে কিছু জীব সৃষ্ট স্বতন্ত্র পপুলেশন যা কৌলিক বৈশিষ্ট্য দ্বারা স্থানীয় আবাসে অভিযোজিত। আমি আবারও বলছি, ইকোটাইপ হচ্ছে একটি প্রজাতির মধ্যে কিছু জীব সৃষ্ট স্বতন্ত্র পপুলেশন যা কৌলিক বৈশিষ্ট্য দ্বারা স্থানীয় আবাসে অভিযোজিত। সর্বপ্রথম বিজ্ঞানী টুরিজন 1920 সালে ইকোটাইপ কনসেপ্টের প্রবর্তন করেন, অর্থাৎ তিনি সর্বপ্রথম গবেষণার মাধ্যমে ইকোটাইপের বিষয়টা সবার সামনে নিয়ে আসেন। এরপর আছে কজেস অফ অরিজিন অফ ইকোটাইপ, অর্থাৎ ইকোটাইপের সৃষ্টির কারণ বা এর উৎপত্তির কারণটা আসলে কি। ইকোটাইপ উৎপত্তির কারণের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে হাইব্রিড উৎপাদন বৈশিষ্ট্য, পলিপ্লয়েড রিকম্বিনেশন, ক্রোমোজোমের পরিবর্তন, মিউটেশন ইত্যাদি মূলত ইকোটাইপ সৃষ্টির পিছনে কারণ হিসেবে বিদ্যমান। এরপর আছে ইকোটাইপিক ভ্যারিয়েশন, অর্থাৎ বিভিন্ন ইকোটাইপের মধ্যে যে পার্থক্যগুলো দেখা যায় এই পার্থক্যের পিছনে কিছু কারণ আছে। ক্লাইমেটিক ইকোটাইপ, অর্থাৎ জলবায়ুগত কারণ। জলবায়ু পার্থক্যের কারণে উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্যগুলো দেখা যায় সেগুলোই হচ্ছে ক্লাইমেটিক ইকোটাইপ। ইডাফিক ইকোটাইপ বা মৃত্তিকা জনিত কারণ। আমরা জানি বিভিন্ন অঞ্চলের মাটির মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য থাকে। এক এক জায়গার মাটির উপাদানগত পার্থক্যের কারণে উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য হয়ে যায়। অর্থাৎ একই আম গাছ যদি চাঁপাইনবাবগঞ্জে লাগানো হয়, সেই আম গাছটা যেরকম হবে, ওই একই জাতের গাছ বা একই উদ্ভিদ যদি আমরা দিনাজপুর বা অন্য কোথাও বা বরিশালে লাগাই, তাহলে ওই উদ্ভিদটা স্বাভাবিকভাবে কিছু পার্থক্য দেখা যাবে। উদ্ভিদের ফলের স্বাদ, গন্ধ সবকিছুতে কিছু না কিছু পার্থক্য থেকে যাবে। এটাই হচ্ছে এডাফিক ইকোটাইপ। বায়োলজিক্যাল ইকোটাইপ, বায়োলজিক্যাল চাপের কারণে বা জীবন চাপের কারণে কিছু কিছু পার্থক্য থাকে, এটাকে বলা হয় বায়োলজিক্যাল ইকোটাইপ। বিভিন্ন বিজ্ঞানী বায়োলজিক্যাল ইকোটাইপ নিয়েও গবেষণা করে থাকেন। জিওগ্রাফিক ইকোটাইপ, এটা হচ্ছে ভৌগোলিক কারণে যে পার্থক্য হয়ে থাকে ইকোটাইপের মধ্যে, যেমন ভূপৃষ্ঠের উচ্চতা, অক্ষাংশ, দ্রাঘিমাংশের যে পার্থক্য থাকে, এর কারণে উদ্ভিদগুলোর মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য হয়ে থাকে। সিজনাল ইকোটাইপ, অর্থাৎ মৌসুমী ভিত্তিক ইকোটাইপ। বিভিন্ন মৌসুমে যখন উদ্ভিদগুলোকে লাগানো হয়, যেমন কোনো উদ্ভিদ, একই উদ্ভিদ যদি শীতকালে লাগালে একরকমের ফল ধরবে বা একরকমের উদ্ভিদ হবে, গ্রীষ্মকালে আবার ওই উদ্ভিদের ফলন অন্যরকমের হবে বা উদ্ভিদটা পুরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য দেখা যাবে। এটাকে বলা হয় সিজনাল ইকোটাইপ। এরপর ফিজিওলজিক্যাল ইকোটাইপ, ইকোটাইপের মধ্যে বেশ কিছু শারীরবৃত্তীয় পার্থক্য লক্ষ্য করা যায়। অরিজিন অফ ইকোটাইপ, আমি যেহেতু এই ক্লাসগুলো তোমাদের আগে নিয়েছি সেহেতু আমি জাস্ট হালকা কিছু ধারণা দিয়ে আমি পরের স্লাইডে চলে যাব। তোমরা এখানে জিনিসটা খেয়াল করবা। অরিজিন অফ ইকোটাইপ আমি আগেই বলেছি যে সর্বপ্রথম বিজ্ঞানী টুরিজন, উনি সুইডিশ বিজ্ঞানী, উনি প্রথম ইকোটাইপের ধারণাটা দেন। তা সুইডিশ বিজ্ঞানী টুরিজন উনি 1920 সালে যে উদ্ভিদ নিয়ে গবেষণাটা করেন তার নাম হচ্ছে হিয়েরাশিয়াম আম্বেলাটাম। তোমরা দেখতে পাচ্ছ সায়েন্টিফিক নামটা। এটা অ্যাস্টেরেসি গোত্রের একটা উদ্ভিদ এবং এটা বিরোধ জাতীয় উদ্ভিদ।
তিনি বিজ্ঞানী টুরিজম কি করেন যে বিভিন্ন জায়গায় এই উদ্ভিদের প্রজাতিগুলো নিয়ে বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত প্রজাতি নিয়ে তিনি সুইডেনের অ্যাকাপ নামক একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক জায়গায় তিনি উদ্ভিদগুলো বপন করেন এবং বেশ কিছুকাল দীর্ঘদিন যাবৎ গবেষণার মাধ্যমে তিনি দেখতে পান যে উদ্ভিদগুলোর মধ্যে পূর্বের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য পুরোপুরি লোপ পেয়েছে, কিছু বৈশিষ্ট্য মাঝারিভাবে থেকে গেছে এবং কিছু বৈশিষ্ট্য পূর্বেরটাই অক্ষুণ্ণ আছে। তিনি এর থেকে ধারণা করেন যে যে বৈশিষ্ট্যগুলো লোপ পেয়েছে, পূর্বের বৈশিষ্ট্যগুলো যেগুলো লোপ পেয়েছে সেগুলো হচ্ছে পরিবেশগত কারণে, আর যে বৈশিষ্ট্যগুলো পূর্বেরটাই অক্ষুণ্ণ আছে সেগুলো হচ্ছে জেনেটিক কারণে। তিনি এটাকেই জেনেটিক কারণে যে বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ আছে সেটাকে তিনি ইকোটাইপ নামকরণ করেন। এরপর বিজ্ঞানী গ্রেগর তিনিও একটা পরীক্ষা চালান। গ্রেগর হচ্ছেন টুরিজমের ধারায় আরো কিছু গবেষণার কাজ সম্পন্ন করেন। তিনি যে উদ্ভিদটা নিয়ে গবেষণা করেন সেটার নাম হচ্ছে প্লান্টেগো ম্যারিটিমা। তিনি বিজ্ঞানী গ্রেগর যেটা করেন সেটা হচ্ছে যে বিস্তৃত পরিসরকে তিনি একটা করে ক্লাইনে ভাগ করেন, যেটাকে বলা হয়, যে তিনি এই ক্লাইনগুলোর নাম দেন ইকোক্লাইন। তিনি খেয়াল করেন যে এই যে প্লান্টেগো ম্যারিটিমা যে উদ্ভিদটা, এই উদ্ভিদটা যখন সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ বেশি লবণাক্ত অঞ্চলে রোপণ করেন সেখানে এই উদ্ভিদটা খর্বাকৃতির হয়, কিন্তু এই উদ্ভিদই যখন তিনি অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে কম লবণাক্ত স্থানে বপন করেন সেখানে উদ্ভিদগুলো আকারে লম্বা হয়। তিনি এই প্রত্যেকটা উদ্ভিদকে একটা করে ইকোক্লাইন নামে নামকরণ করেন। এছাড়াও বিজ্ঞানী ক্লাউজেন ইট অল তারাও এভাবে উদ্ভিদ নিয়ে পরীক্ষা করেন, ইকোটাইপ সম্পর্কিত ধারণা দেন। তারা দীর্ঘ 30 বছর যাবৎ এই পরীক্ষা নিরীক্ষা করেন। এভাবে বিজ্ঞানী ক্লাউজেন ইট অল অর্থাৎ তার সহকর্মীদের মাধ্যমে ইকোটাইপের ধারণাটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। এরপর আসি বায়োসিস্টেমেটিক্স, যে ক্লাসটা তোমাদের আগে হয়নি, আজকে নতুন করে শুরু করছি। বায়োসিস্টেমেটিক্সটা আসলে কি এই সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানী, তোমরা যদি বইটা একটু খেয়াল করো, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের সংজ্ঞা দেওয়া আছে। তা আমি এখানে বিজ্ঞানী ক্লাউজেন ইট অল তার একটা সংজ্ঞা নিয়ে আসছি। বিজ্ঞানী ক্লাউজেন ইট অল তার মতে biosystematics is the subject of morphology, cytology and ecology of the taxa furnish critical data when applied to the study of biological evolution। অর্থাৎ ক্ষুদ্র উদ্ভিদ গোষ্ঠী বা এককের প্রকৃতিতে সাইটোজেনেটিক্স, জেনেটিক্স, ব্রিডিং পদ্ধতি, তুলনামূলক মরফোলজি এবং ইকোলজির সমষ্টিগত ক্রিয়াকলাপকে বায়োসিস্টেমেটিক্স বলা হয়। বায়োসিস্টেমেটিক্স শব্দটা সর্বপ্রথমে এসেছে বায়োসিস্টেমেটি, যেটা W.S. ক্যাম্প এবং C.L. গিলি, দুজন আমেরিকান বিজ্ঞানী, 1943 সালে প্রথম নির্বাচন করেন। তোমরা যখন বইটা পড়বা দেখবা যে বিভিন্ন বিজ্ঞানীর এখানে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। তোমাদের কাছে যেটা ভালো লাগবে অন্ততপক্ষে 2-3টা বিজ্ঞানীর সংজ্ঞা অবশ্যই পড়বা বা মুখস্থ করবা। বায়োসিস্টেমেটিক্সের লক্ষ্য এবং উদ্দেশ্য। বায়োসিস্টেমেটিক্সের বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেগুলো হলো প্রাকৃতিক জৈবিক এককসমূহকে চিহ্নিতকরণ, জৈবিক এককসমূহের সুনির্দিষ্ট নামকরণ, জৈবিক এককসমূহের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে সীমা নির্ধারণ করা, জীবের বৈচিত্র্যের প্রারম্ভিক সূচনা স্তর চিহ্নিত করে বিবর্তনের মাধ্যমে এর চিত্র তুলে ধরা। মিথডস অফ বায়োসিস্টেমেটিক্স। বায়োসিস্টেমেটিক্সের কিছু প্রক্রিয়া আছে, সেটা হলো এখানে দেখো 5টা ধাপ দেয়া আছে। প্রথমে হচ্ছে নমুনা সংগ্রহ করে অভিন্ন পরিবেশে জন্মানো। এর মানে হচ্ছে যে বিভিন্ন, এর আগে খেয়াল করেছো যে বিজ্ঞানী টুরিজমের পরীক্ষা আমি বলেছি, সেরকম বিভিন্ন এলাকা থেকে কোনো একটা প্রজাতির নমুনা সংগ্রহ করে সেই প্রজাতিকে এক জায়গায় অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশে জন্মাতে হবে। এতে করে যদি বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এটা প্রাকৃতিক কারণে হয়েছে, আর যদি পার্থক্য না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এটা জেনেটিক্যাল বৈশিষ্ট্য। এরপর আছে নমুনা সংগ্রহ করে ভিন্ন পরিবেশে জন্মানো। এক্ষেত্রে কি করা হয় যে উদ্ভিদগুলোকে কোনো একটা উদ্ভিদের ক্লোন করে সেই ক্লোনগুলোকে বিভিন্ন পরিবেশে জন্মানো হয়, কারণ যেহেতু এটা ক্লোন মানে এদের জেনেটিক্যাল বৈশিষ্ট্য একই।
আর বিভিন্ন পরিবেশে জন্মানোর ফলে এদের যদি বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আসে তখন ধরে নিতে হবে এটা প্রাকৃতিক কারণেই হয়েছে। এরপর সাইটোজেনেটিক বিশ্লেষণ, এখানে উদ্ভিদের ক্রোমোজোম সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, ক্রোমোজোমের গঠন, আকার আকৃতি এগুলো বিশ্লেষণ করা হয়। এরপর হাইব্রিডাইজেশন ঘটিয়ে হাইব্রিডের উর্বরতা পরীক্ষা করা হয়। 5 নম্বর ধাপ মিয়োসিস ঘটিয়ে ক্রোমোজোমের আচরণ বিশ্লেষণ করা। এই কয়েকটা ধাপের মাধ্যমে বায়োসিস্টেমেটিক মেথড অবলম্বন করা হয়। এরপর আসি বায়োসিস্টেমেটিক ক্যাটাগরিজ। বায়োসিস্টেমেটিক ক্যাটাগরিজে দেখো এখানে মোট 5টা ক্যাটাগরি দেওয়া আছে, তবে কোনো কোনো বইতে খেয়াল করবো এখানে 4টা ক্যাটাগরি দেওয়া থাকে, অর্থাৎ ইকোটাইপ, ইকোস্পিসিস, সিনোস্পিসিস এবং কম্পারিয়াম, এই 4টা ক্যাটাগরি দেওয়া থাকে। আবার কোনো বইতে ইকোফেন, যেটা বিজ্ঞানী ট্যুরিজম, এটাকে একটা ক্যাটাগরি হিসেবে বলেছেন। ইকোফেনের আরেকটা নাম হচ্ছে বায়োটাইপ। তাহলে বায়োটাইপ, ইকোটাইপ, ইকোস্পিসিস, সিনোস্পিসিস এবং কম্পারিয়াম, এই 5টা ক্যাটাগরি, বা আমরা এটাকে চাইলে 4টা ক্যাটাগরিও বলতে পারি। ইকোফেনটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরির সর্বনিম্ন ধাপ, যেটা ট্যুরিজম এবং অন্যান্য অনেক বিজ্ঞানী স্তরটাকে ব্যবহার করেন। ইকোফেনটা হচ্ছে প্রকৃতিতে শুধুমাত্র পরিবেশ কর্তৃক প্রভাবান্বিত পপুলেশনের পার্থক্যকে ইকোফেন বলা হয়, অর্থাৎ শুধুমাত্র প্রাকৃতিক কারণে বা অবস্থানগত কারণে উদ্ভিদের মধ্যে যে পার্থক্যগুলো লক্ষ্য করা যায় সেটাকে ইকোফেন বলা হয়, এবং অনেক বিজ্ঞানী এটাকেই বায়োটাইপ নামকরণ করেন। এই বায়োটাইপটাকে প্রচলিত যে ট্যাক্সোনমি তার সাব ভ্যারাইটির সাথে তুলনা করা হয়। এদের মধ্যে অবাধ যৌন মিলন ঘটে এবং এরা সবল এবং স্বাভাবিক বংশ উৎপাদনে সক্ষম। এরপর আসি ইকোটাইপ। ইকোটাইপটা কি? ইকোটাইপটা হচ্ছে বিশেষ কোনো পরিবেশে উপযোজিত স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন এমন উদ্ভিদ পপুলেশন যা একই উদ্ভিদের অন্য একটি পপুলেশনের সাথে যৌন মিলনের মাধ্যমে সবল উদ্ভিদ উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ এটাকে আমরা যদি আবার অন্যভাবে বলি যে একই ইকোটাইপের মধ্যে অথবা একই ইকোস্পিসিসের দুইটা ইকোটাইপ নিজেদের মধ্যে যৌন মিলনে সক্ষম এবং উর্বর বংশ উৎপাদনে সক্ষম। ইকোটাইপটাকে প্রচলিত ট্যাক্সোনমির সাবস্পিসিস বা ভ্যারাইটির সঙ্গে তুলনা করা হয়। এরপর আসি ইকোস্পিসিস। ইকোস্পিসিস হলো এক বা একাধিক ইকোটাইপ যাদের মধ্যে আংশিকভাবে যৌন মিলন ঘটে এবং জিনের বিনিময় হয়, এবং যাদের F1 বংশধর আংশিক উর্বর হলেও F2 বংশধর দুর্বল হয়। ইকোস্পিসিসটাকে তুলনা করা হয় প্রচলিত ট্যাক্সোনমির স্পিসিসের সাথে। এরপর আসি সিনোস্পিসিসটা কি? আমি এগুলো পরে আবারও বলবো, তোমরা একটু খেয়াল করবা। সিনোস্পিসিসটা হচ্ছে এক বা একাধিক ইকোস্পিসিস মিলে সিনোস্পিসিস গঠিত হয়, যাদের মধ্যে একই বিবর্তনীয় উৎপত্তি ধারা রয়েছে, তাদেরকে সিনোস্পিসিস বলা হচ্ছে। সিনোস্পিসিসের মধ্যে জিন সংক্রান্ত কিছু বিচ্ছিন্নতা থাকার কারণে F1 বংশধর কখনো উর্বর হয় না। এরা হচ্ছে প্রচলিত ট্যাক্সোনমির সাবজেনাসের সাথে তুলনা করা হচ্ছে। আমি আবারও বলছি, সিনোস্পিসিস এক বা একাধিক ইকোস্পিসিস মিলে সিনোস্পিসিস গঠিত হয়, যাদের মধ্যে বিবর্তনীয় উৎপত্তি ধারা রয়েছে, তাদেরকে সিনোস্পিসিস বলছে। সিনোস্পিসিসের মধ্যে জিন সংক্রান্ত বিচ্ছিন্নতা থাকার কারণে F1 বংশধর কখনো উর্বর হয় না। এদেরকে প্রচলিত ট্যাক্সোনমির সাবজেনাসের সাথে তুলনা করা হচ্ছে। এরপর আসি কম্পারিয়াম। কম্পারিয়াম শব্দটা বিজ্ঞানী ড্যান্সার 1929 সালে ব্যবহার করেন। কম্পারিয়ামটা হলো যে এক বা একাধিক সিনোস্পিসিস মিলে কম্পারিয়াম গঠিত হয়। এখানেও দেখা যায় যে জিন গঠিত কিছু অসঙ্গতির কারণে এদের মধ্যে হাইব্রিডাইজেশন সম্ভব নয়। প্রচলিত ট্যাক্সোনমিতে কম্পারিয়ামটাকে জেনাসের সাথে তুলনা করা হয়। খেয়াল করো এই ছবিটা। এই ছবিটাতে বিভিন্ন যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরিগুলো আছে তাদের মধ্যে একটা সম্পর্ক দেখানো হয়েছে। এই একটা ছবি থেকেই কিন্তু পুরো বিষয়টাকে স্পষ্ট করা যায়। খেয়াল করো এই যে ভিতরে এগুলো হচ্ছে বায়োটাইপ। আমি আগেই বলেছি বায়োটাইপটা কি।
তো এক বা একাধিক বায়োটাইপ মিলে তাহলে এক একটা করে ইকোটাইপ তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে ইকোটাইপ। সেরকম এক বা একাধিক ইকোটাইপ মিলে তৈরি হচ্ছে একটা ইকোস্পিসিস, আবার এক বা একাধিক ইকোস্পিসিস মিলে তৈরি হচ্ছে একটা সিনোস্পিসিস। এটা সিনোস্পিসিস অন, অর্থাৎ ইকোস্পিসিস অন ইকোস্পিসিস 2 মিলে সিনোস্পিসিস অন তৈরি হচ্ছে, আবার ইকোস্পিসিস 3 ইকোস্পিসিস 4 মিলে সিনোস্পিসিস 2, এটা 2 হবে। তাহলে এভাবে এক বা একাধিক সিনোস্পিসিস মিলে আবার উৎপন্ন হয় একটা কম্পারিয়াম। তাহলে আমরা বায়োটাইপটাকে তুলনা করছি সাব ভ্যারাইটির সাথে, ইকোটাইপকে তুলনা করা হচ্ছে সাবস্পিসিসের সাথে। এরপর আছে ইকোস্পিসিস, ইকোস্পিসিসকে আমরা তুলনা করছি আমরা প্রচলিত ট্যাক্সোনমির প্রজাতির সাথে বা স্পিসিসের সাথে। সিনোস্পিসিসটাকে তুলনা করা হচ্ছে সাবজেনাসের সাথে, কম্পারিয়ামটাকে তুলনা করা হচ্ছে জেনাসের সাথে। এরপর আসি বাস সিস্টেমেটিক্সের সীমাবদ্ধতা। বাস সিস্টেমেটিক্সের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো হলো সম্মিলিত কাজের অভাব, ব্যাপক এলাকার উদ্ভিদের সাইটোজেনেটিক্স জানা কষ্টসাধ্য, প্রচলিত ট্যাক্সোনমির অনুরূপ ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস গড়ে না ওঠা, ক্যাটাগরিগুলো প্রচলিত ট্যাক্সোনমির গণের নিচে হওয়া। এই হলো আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা দেখেছো, বা আগে যারা দেখোনি তারা আবার নতুন করে দেখার মাধ্যমে নতুন করে ক্লাসটাকে একবার রিভাইজ দিতে পারবা। আর বাসায় বসে আজকে পারলে পুরো ক্লাসটা, বা তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, বইটাও একবার করে পুরো তোমরা রিভাইজ দেবে। এতে করে তোমরা এখন যেটা দেখলাম তাহলে পরবর্তীতে রিভাইজের মাধ্যমে পুরো পড়াটা ক্লিয়ার হবে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আশা করি এতক্ষণ যারা সবাই সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাসটা আজকে শেষ করছি। ধন্যবাদ।